বলবো যে আপনারা যে চমৎকার বিষয় নিয়ে আলোচনা করেছেন তারই প্রেক্ষিতে আমি বলবো যে আমাদের স্বপ্ন বঙ্গবন্ধুর সোনার বাংলা, এবং আমাদের এই সোনার বাংলা গড়ে তোলার জন্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, ফিফথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা সিক্সথ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, যত রিভলিউশনে আসুক সব রিভলিউশনে আমরা অবশ্যই কাজে লাগাবো। এবং আমি একটি কথার উপরে গুরুত্ব দিয়ে শেষ করব, আমার বড় সম্পদের নাম মানুষ, এবং আল্লাহ আমাদেরকে এই মানুষের যে পপুলেশন ডিভিডেন্ডটা দিয়েছে, আমি যদি এই পপুলেশন ডিভিডেন্ডটাকে কাজে লাগাতে পারি তাহলে আমাকে ঠেকিয়ে রাখতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নাই। তবে একটা সতর্কবাণী আছে, এই পপুলেশন ডিভিডেন্ড কিন্তু পৃথিবীর সব জাতি কোনো না কোনো সময়ে একবার পায়। বহু জাতি এটাকে কাজে লাগাতে পারে নাই, বহু জাতি এটা কাজে লাগাতে পারে না। আমরা আশা করব যে আমরা এই পপুলেশন ডিভিডেন্ডটাকে কাজে লাগাতে পারবো, এবং সেই চেষ্টাটা নিঃসন্দেহে আপনারা করবেন, আমরা করব, সবাই মিলে করব। আমি আপনাদের শেষ বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে আইসিটি ক্যাডার। আমি আপনারা নিজেরাই বলেছেন যে আমি বিশ্বাস করি যে পেশাদারি কাজ যারা পেশাদারি শিক্ষায় শিক্ষিত তাদের দ্বারাই করা উচিত। আমি নিজে যখন তথ্য প্রযুক্তি নিয়ে ঘোরাফেরা করেছি, আমি কম্পিউটারের সাথে সম্পর্কযুক্ত অথবা শিক্ষায় শিক্ষিত একটা মানুষকে যত সহজে আমার ধারণাটা বুঝাইতে পারছি, একজন সাধারণ আমলাকে আমি সেই বিষয়টা বুঝাইতে পারিনি। এটি বাস্তবতা। এবং সেই কারণেই এখন সরকার যত ডিজিটাল হচ্ছে তত বেশি পার্টিকুলারলি আপনার এমন লোকজনের দরকার হচ্ছে যার তথ্য প্রযুক্তি দক্ষতা আছে। তার কারণ হচ্ছে আমি খুব ভালো করে বুঝি, ধরেন একদম সিম্পল একটা ই নথি সিস্টেম আছে, কিন্তু সচিব মহোদয় লক্ষ্য করলেন যে তিনি ই নথিতে ঠিক মতো কাজ করতে পারছেন না। এই ই নথিতে যে কাজ করতে পারছেন না, সচিবকে সহায়তা করার কথা পিএস সাহেবের। পিএস সাহেব তো পাস করে আসছেন সাইকোলজিতে, তো পিএস সাহেব সাইকোলজিতে পাস করে আইসা ই নথিতে কেমনে সহায়তা করবেন? সেই কারণে আমি দৃঢ়ভাবে সমর্থন করি যে নিঃসন্দেহে আমাদের তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর জন্য অবশ্যই একটি আলাদা নিজস্ব ক্যাডার বাহিনী থাকা দরকার। আপনারা এটাকে আইসিটি ক্যাডারই বলেন অথবা ডিজিটাল সার্ভিসেস ক্যাডারই বলেন, যেই নামেই আখ্যায়িত করেন না কেন, আমি আপনাদের এই যে দাবিটি আছে তার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করি। এবং এই সমর্থনের জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, এটা আমি মন্ত্রী হওয়ার আগে থেকে বলে আসছি। আপনারা জানেন যে আমি যখন বিসিএস এর প্রেসিডেন্ট তখন থেকে আমি বলে আসছি যে যাদের যে কাজ তাদেরকে সেই কাজ করতে হবে। এবং আমি এখন হারে হারে টের পাই, দেখা গেল আমার একজন প্রোগ্রামারের দরকার, আমাকে একজন নর্মাল অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের লোক দিয়ে বসে রয়েছে, তারা দিয়ে আমি কোনো কাজ করাইতে পারি না। তো সুতরাং এই দুরবস্থার ভিতরে কোনোভাবেই সরকার পরিচালিত হতে পারে না। সরকারকে এখন বুঝতে হবে যে যার কাজ তাকে দিয়ে করাতে হবে। এবং আরেকটা দাবি যেটা করেছেন, আমি মনে করি এটা তো সবচেয়ে জরুরি। আমার যদি ইন্টার মিনিস্ট্রিয়াল ট্রান্সফারই না হয়, তাহলে আমার যেখানে যে যোগ্য লোকটাকে দরকার সেই যোগ্য লোকটা যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকে এবং তাকে যদি আমি আনতে না পারি, তাহলে তো আমার কাজকর্মই থেমে যেতে থাকবে। এবং যেসব সুযোগ সুবিধার কথা বলছেন, আমি তো মনে করি একদম, এটা কিরকম শোনাবে জানি না, আমাদের যে ক্যাডার গুলো আছে প্রশাসনিক পদে যারা দায়িত্ব পালন করেন অথবা স্বাস্থ্য কিংবা বিচার বিভাগে যে ক্যাডার গুলো আছেন, একটু যদি আমরা যোগ বুঝে হিসাব করি, তাহলে আমার আইসিডিতে যে ছেলে মেয়ে এগুলো কাজ করে তাদের মেধাটাকে কি আমরা একটু উপরে বিবেচনা করব না? এরা একটু বেশি ভালো রেজাল্ট করেছে কিংবা তাদের জ্ঞানের পরিধিটা একটু ভালো বইলেই তো কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে, তা না হলে তো তার সাইকোলজিতে ভর্তি হইতে হইতো। অতএব তাদের জন্য সুযোগ সুবিধা সীমিত রাখার কোনো যৌক্তিক কোনো কারণ নেই। তারা যে সুযোগ সুবিধা পায়
আমি মনে করি আপনাদের দাবি তার চেয়ে বেশি হওয়া উচিত। কারণ সারা পৃথিবীতে কম্পিউটার জানা অর্থাৎ প্রোগ্রামারের মতন যে কাজগুলো যারা করে তারা অন্য সকল রকমের কর্মচারীদের চেয়ে সর্বোচ্চ সুযোগ সুবিধা পেয়ে থাকে। সর্বোচ্চ, আই রিপিট, এক্সাম্পল দিয়ে দিই, আপনাদের মনে থাকবে। আপনারা অ্যাপল কম্পিউটারের নাম শুনছেন, স্টিভ জবসের নাম শুনছেন। স্টিভ জব যখন ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম তৈরি করে তখন একটা সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই সিদ্ধান্তটা হচ্ছে এই যে অ্যাপল কম্পিউটারের সকল কর্মকর্তা কর্মচারীরা স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, তাদের যেসব বেনিফিট গুলো আছে সেই বেনিফিট গুলো পাবে, কিন্তু যারা ম্যাক ওএস এর টিমে প্রোগ্রামাররা কাজ করবে তাদের ইন্টারন্যাশনাল ট্রাভেল, ডোমেস্টিক ট্রাভেল হবে ফার্স্ট ক্লাসে, তাদের জন্য কোন রকমের রেস্ট্রিকশন থাকবে না, তারা যখন যে পরিমাণ যে সুযোগ সুবিধা পাবে সেইটা পাবে। এমনকি এটা বলে দিয়েছিলেন যে প্রোগ্রামারদের কাজ করার কোনো সময়সীমাও নাই, ওরা যখন খুশি আসবে যখন খুশি যাবে। এটি কেন? আমি আমার প্রোগ্রামারদেরকে যখন দিয়ে কাজ করাই তখন কিন্তু আমি আমার প্রোগ্রামারের ঘড়ির দিকে তাকায় কাজ করি না, আমি দেখি ও কাজ করছে কিনা। আমি এইটা চিন্তা করি ও যে কম্পিউটারে বৈশা থেকে অফিসে বৈশা থেকে কাজ করছে এটাই তার কাজ, এই ধারণাটা ভুল। ও যখন জাস্ট হয়তো কোনো সিনেমা দেখতেছে এবং সেই সময় হয়তো কোনো আইডিয়া নিয়ে চিন্তা করতেছে এবং তারপরে সিনেমা দেখা বন্ধ করে দিয়ে হয়তো কোড লেখা শুরু করে দিল, আমি তাহলে কি ওই সিনেমা দেখার সময়টাকে বাদ দিয়ে দেব? ওইটাও তো আমার কোডিং এর জন্যই ব্যবহৃত হচ্ছে। অতএব এই বিষয়গুলোর প্রতি আপনারা যে কথাগুলো বলেছেন, যৌক্তিক কথা বলেছেন, আমি পূর্ণাঙ্গভাবে সমর্থন করি। এবং আপনাদের ফাইল যদি প্রধানমন্ত্রী কার্যালয়ে থেকে থাকে আমি খোঁজ করে দেখবো এটা কোন স্তরে আছে, এবং সেই কারণে যতটুকু সহায়তা করা দরকার ততটুকু করব। আপনারা আমার সাথে যোগাযোগ রাখবেন। আমি আপনাদেরকে, যারা আমাকে চিনেন তারা জানেন যে আমার সাথে যোগাযোগ করার চেয়ে সহজ পথ আর নাই। আমি কোনো ফোন মিস করি না, যদি মিস করি তাহলে কল ব্যাক করি। অতএব সেই মানুষটির সাথে আপনাদের যোগাযোগ করতে কারোই কোনো রকমের প্রবলেম হবে না। আমি বাংলাদেশ কম্পিউটার সোসাইটি চমৎকার একটি আয়োজন করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতি প্রয়োজনীয় এবং এই মুহূর্তের জন্য অত্যন্ত জরুরি যে সেমিনারটি আপনারা করলেন, আমি বিশ্বাস করি এটি আমাদের এন্টায়ার কমিউনিটির জন্য, পুরা দেশের জন্য, আমাদের সরকারের জন্য, জনগণের জন্য অত্যন্ত উপকারী হবে। আবারও শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।